নমস্কার বন্ধুরা, বই চর্চার সোমারির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে এমন কিছু বই নিয়ে কথা বলবো যে বইগুলো আপনার সমস্ত রকমের একঘেয়েমি কাটাতে সাহায্য করবে এবং সামগ্রিকভাবে আপনাকে একটা ইতিবাচক পাঠ্য অভিজ্ঞতা উপহার দেবে। বিশদ আলোচনা এগোনোর আগে বলি, আমি সোমালি। এই চ্যানেলটির নাম বই চর্চায় সোমালি। আমি বই নিয়ে কথাবার্তা বলে থাকি। এই চ্যানেলটিতে যদি নতুন হন তাহলে বই চর্চায় সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। চলুন শুরু করি আজকের ভিডিও। বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয়। এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বই চর্চার সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। প্রথমেই যে বহু চর্চিত থ্রিলার উপন্যাসটির কথা বলবো, সেটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনোসংযোগ ধরে রেখেছিল এবং সামগ্রিকভাবে একটা ইতিবাচক পাঠ্য অভিজ্ঞতা আমি বইটির থেকে উপহার পেয়েছি। আমি কথা বলছি অভিষেক চট্টোপাধ্যায়ের রহস্য কাহিনী ম্যাও সম্পর্কে। তো উপন্যাসটি সম্পর্কে বিশদ আলোচনার প্রথমেই আমরা যদি নজর রাখি কাহিনী বৃত্তের দিকে বা প্লটের দিকে, তাহলে দেখতে পাবো যে দাম্পত্য জীবনে অসুখী অরুণা ঘর ছাড়ে এবং নিখোঁজ হয়ে যায়। অব্যবহিত পর তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয় এবং দেহ সরজমিনে দেখার পর, অপরাধ স্থল খুঁটিয়ে দেখার পর এই বিষয়টি সিরিয়াল কিলিং এর দিকে যেতে পারে এটা আঁচ করতে পেরে কেসটির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের স্বয়ম্ভু সেন। তার পাশে সহকারী হিসেবে থাকেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শিবাঙ্গী বসু। ঘটনা যত এগোতে থাকে ততই চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য সামনে উঠে আসতে থাকে। দেখা যায় যে আততায়ী বেছে বেছে এমন লোকজনেরই নিজের শিকার বানাচ্ছে যারা কোনো এক অতীতে ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং প্রত্যেককে বা প্রত্যেক টার্গেটকে আক্রমণ করার আগে তাদের ভয় দেখানো হচ্ছে, তাদের একটি উড়ো ফোন করা হচ্ছে এবং সে ফোনে বেড়ালের ডাক শোনানো হচ্ছে। এবার এই সমস্ত ঘটনার পরে তদন্তকারী অফিসারদের সঙ্গে সঙ্গে পাঠকের মনেও যে প্রশ্নগুলো উঠে আসতে থাকে সেগুলো হলো যে এই যে অতীতের বন্ধুদের যাদের বেছে বেছে আততায়ী নিজের শিকার বানাচ্ছে, তারা কি অতীতে এমন কোনো অপরাধ ঘটিয়েছিল যার প্রতিশোধ নেবার জন্য কেউ এই ঘটনাগুলো ঘটাচ্ছে? দুই, তাদের এই উড়ো ফোন করে বেড়ালের ডাক কেন শোনানো হচ্ছে? এর পেছনে কি কোনো তাৎপর্যপূর্ণ অর্থ লুকিয়ে রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে কি করতে হবে? ম্যাও উপন্যাসটি আদ্যোপান্ত পড়ে ফেলতে হবে। এবার আসি উপন্যাসটি কেন পড়বেন বা এই উপন্যাসটি আমার কেন ভালো লেগেছে সেই বিষয়। তো অনেক থ্রিলারের ক্ষেত্রে সেই স্নায়ু টানটান করা উত্তেজনার স্বাদ পেতে হলে বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, কয়েকটা পাতা তো অপেক্ষা করতেই হয়। কিন্তু এই উপন্যাসে অর্থাৎ ম্যাওয়ে প্রায় প্রথম পাতা থেকেই লেখক রহস্যের জাল বিছোতে শুরু করেছেন এবং সেই রহস্য সম্পর্কিত বিভিন্ন তথ্য বা বিভিন্ন প্রশ্ন পাঠকের সামনে উত্থাপিত করতে শুরু করেছেন। ফলে কিছু বোঝার আগেই পাঠক উপলব্ধি করেন যে তিনি অলরেডি কাহিনী বৃত্তের মধ্যে ঢুকে পড়েছেন এবং তার অনেকটা পাতা ইতিমধ্যেই পড়া হয়ে গেছে। পরবর্তী যে পয়েন্টটার কথা বলবো সেটা হলো যে কাহিনী থেকে উঠে আসা প্রশ্নগুলো নিয়ে যখন আপনি ভাবছেন, ঠিক সেই সময় দেখবেন লেখক আরেকটি রহস্যের জাল বিছিয়ে রেখেছেন এবং যে প্রশ্নগুলো আপনি ভাবছেন সেই প্রশ্নগুলোর সাথে আরো কিছু প্রশ্ন এসে যুক্ত হলো। কেননা ম্যাও একটি মাল্টি লেয়ার্ড ক্রাইম থ্রিলার বা বহুস্তরীয় রহস্য কাহিনী। এই উপন্যাসের খাঁজে খাঁজে রহস্য রয়েছে, কিন্তু এখানে লেখকের লেখনী এত সুন্দর বা গল্প বলার ভঙ্গি এত চিত্তাকর্ষক যে পড়তে পড়তে কোথাও একঘেয়ে লাগে না, বরং এই রহস্যের ধোঁয়াশার অন্তরালের আসল সত্যিটি জানার জন্য কৌতূহল হয়। তদন্তমূলক রহস্য উপন্যাসের ক্ষেত্রে রহস্য উদ্ঘাটনের দায়িত্বে যে চরিত্রটি থাকে সেই চরিত্রটিকে নিয়ে কিন্তু পাঠকের একটা কৌতূহল থাকেই। এক্ষেত্রে স্বয়ম্ভু সেনের চরিত্রটি কিন্তু একদম যথাযথ। এই চরিত্রটিকে এই চরিত্রটিতে কোনো রকম সুপার হিরো এলিমেন্টস
আরোপিত করেননি বা নায়কোচিত কোনো বৈশিষ্ট্য তেমন ভাবে স্বয়ম্ভু সেন চরিত্রটিতে চোখে পড়ে না। কিন্তু এই চরিত্রটিতে একটি সার্টেল ব্যাপার রয়েছে, একটি সাধারণ ব্যাপার রয়েছে, যেটির জন্য আরো বেশি করে স্বয়ম্ভু সেন চরিত্রটি পাঠকের বিশ্বাসযোগ্যতা অর্জন করে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই চরিত্রটিকে তার মানবিক মূল্যবোধের প্রকাশ ঘটাতে দেখা যায়। সেই জন্য কিন্তু এই চরিত্রটি পাঠকের মনে দাগ কাটে। এবার আসি মুদ্রার আরেকটি পাশ সম্পর্কে, আরেকটি দিক সম্পর্কে, অর্থাৎ উপন্যাসটির যে জায়গাগুলো আমার একটু দুর্বল লেগেছে সেইগুলোর বিষয়। তো প্রথমেই বলবো, ম্যাও উপন্যাসটি পড়তে গিয়ে কিন্তু অতিরিক্ত পরিমাণে মনোসংযোগ দিয়ে পড়তে হয়, মন দিয়ে পড়তে হয়। এই উপন্যাসটি আপনার মনোসংযোগ এমনিতেই ধরে রাখবে, কিন্তু তবুও একটুখানি যদি মনোসংযোগ এদিক থেকে অধিক হয় তাহলে কাহিনীর খেই হারিয়ে ফেলার কিন্তু সমূহ সম্ভাবনা। কেননা ধরুন এখানে আপনি উপন্যাসটি পড়ছেন, একটি দৃশ্যকল্প আপনার চোখের সামনে ভেসে উঠলো, পরের স্তবক বা পরের লাইনেই হয়তো দেখবেন দৃশ্যকল্প বদলে গেছে। বিষয়টি কি হলো সেটি জানতে আপনাকে ২ পাতা এগিয়ে যেতে হবে বা ১ পাতা পিছিয়ে আসতে হবে, তো সেটা একটু বিভ্রান্তিকর। সেকেন্ড যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো, আমি আগেই বললাম যে এই উপন্যাসটির খাঁজে খাঁজে রহস্য রয়েছে, তেমনি খাঁজে খাঁজে রহস্য উদ্ঘাটনও রয়েছে। সেই জন্য এই উপন্যাসটির ক্লাইম্যাক্সটি কিন্তু খুব দীর্ঘ এবং এই ক্লাইম্যাক্সটি এমন একটি জায়গা যেখানে পুরো উপন্যাসটির বাহুল্য বর্জিত লেখার ছন্দ কোথাও গিয়ে ব্যাহত হয়েছে। কিন্তু তবুও আমি বলবো অভিষেক চট্টোপাধ্যায়ের ম্যাও এই উপন্যাসটি সামগ্রিকভাবে আমার ভালো লেগেছে। আমাকে একটা ভালো পাঠ অভিজ্ঞতা এই বইটি দিয়েছে এবং যদি আপনি একটু অন্য রকমের ক্রাইম থ্রিলার পড়তে চান, মাল্টি লেয়ার ক্রাইম থ্রিলার পড়তে চান, তাহলে আমি আপনাকে বলবো যে এই বইটা একবার পড়ে দেখতে পারেন। পরবর্তী যে উপন্যাসটির কথা বলবো সেই উপন্যাসে গা ছমছমে ব্যাপার রয়েছে, অ্যাডভেঞ্চার রয়েছে, অলৌকিক উপাদান রয়েছে এবং দুটো মানুষের পরস্পরের প্রতি অনুভূতির প্রকাশ রয়েছে। আমি কথা বলছি শায়ক আমানের হরর উপন্যাস হাওয়ার রাত সম্পর্কে। যারা একটু অন্য ধরনের ভয়ের রসের উপন্যাস পড়তে চান, যেখানে অলৌকিক উপাদান থাকবে কিন্তু ভূত প্রেতের ব্যাপার সেভাবে থাকবে না, তাদের এই হাওয়ার রাত উপন্যাসটি ভালো লাগবে। কাহিনীবৃত্তের কথা যদি বলি তাহলে এখানে আমরা দেখতে পাই উদিত একজন প্রফেশনাল মাউন্টেনিয়ার বা পর্বতারোহী, তার এবং ইভানা তার স্ত্রী, এদের সুখের সংসার। এই উদিতকে বিনোদ সান্যাল নামে এক ভদ্রলোক, যিনি এককালে নিজেও প্রফেশনাল মাউন্টেনিয়ার ছিলেন, তিনি একটি অদ্ভুত কাজের দায়িত্ব দিয়ে সিকিমে পাঠান এবং সিকিমে উদিতের সাথে ইভানাও যায় এবং বিনোদ সান্যালের এক সহকারীও যায়। সেই ট্রিপ থেকে ফিরে আসার পরে উদিত ইভানা অদ্ভুত সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে শুরু করে। তারা শারীরিক এবং মানসিকভাবে নিজেদের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। তাদের মনে এই প্রশ্নটা জাগতে শুরু করে যে এই যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা যাচ্ছে, একটা সবসময় একটা ভয়ের অনুভূতি, একটা না প্রকাশ করতে পারার আতঙ্ক, এগুলো কি নিছকই কাকতালীয় ঘটনা, না তারা কোনো ষড়যন্ত্রের শিকার? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে শায়ক আমানের হাওয়ার রাত এই উপন্যাসটি পড়তে হবে। এই উপন্যাসে বেশি চরিত্রের দেখা আমরা পাই না, কিন্তু স্বল্প সংখ্যক যেই চরিত্রগুলি আমরা দেখতে পাই তার মধ্যে বেশিরভাগ চরিত্রই দ্বিমুখী বা টু ডাইমেনশনাল। মানে প্রথমে বা আপাত দৃষ্টিতে যেই চরিত্রটিকে মনে হয় ভিলেন, পরবর্তীকালে দেখা যায় চরিত্রটি কিন্তু অতটাও খারাপ নয়। আর যেই চরিত্রটিকে মনে হয় যে আহা বেচারা পরিস্থিতির শিকার, সেই চরিত্রটি অন্যই কোনো রং দেখায়। মোটের ওপর হাওয়ার রাত একটা জমজমাট পাঠ অভিজ্ঞতা উপহার দেয়। যখনই দেখবেন যে ইভানা এবং উদিতেরকে ঘিরে নানান রকম কনস্পিরেসি থিওরি একটা গোলক ধাঁধার সৃষ্টি করেছে, ঠিক সেই সময় হয়তো উদিত আর ইভানার পারস্পরিক সম্পর্কের রসায়ন, তাদের মধ্যেকার খুনসুটি, তাদের মধ্যেকার প্রেম, তাদের মধ্যেকার রোম্যান্স এই উপন্যাসটিকে অন্যতর একটা মাত্রা দিয়েছে। সেই কারণে পড়তে পড়তে একঘেয়ে লাগে না।
এই উপন্যাসটিতে এমন কিছু জিনিস রয়েছে বা এমন কিছু ইঙ্গিত রয়েছে যা হয়তো আপনার প্রচলিত ধ্যান ধারণাকে কিছুটা হলেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিতে পারে। তাই যারা একটু ছক ভাঙা অন্য ধরনের হরর উপন্যাস পড়তে আগ্রহী, তারা কিন্তু একবার হাওয়ার রাত পড়ে দেখতে পারেন। পরবর্তী যে বইটি নিয়ে কথা বলবো সেটি আমি গোগ্রাসে শেষ করেছি বলা চলে। সেটি হলো চাণক্য সিরিজের হত্যাশাস্ত্র, লিখেছেন অভিজ্ঞান গাঙ্গুলি। এর আগে আমি একদা আর্যাবর্তে পড়েছিলাম এবং সেটি নিয়ে কথাও বলেছি। এই বইটিতে সংকলিত হয়েছে মোট 3টি বড় গল্প, একটি উপন্যাস। এই গল্পগুলি এবং উপন্যাসটি সম্পর্কে আলোচনার আগে একটু পটভূমি বা যে প্রেক্ষাপটে এগুলি লেখা, গল্পগুলি বা উপন্যাসটি লেখা, সেগুলি সম্পর্কে একটু কথা বলি। তো আহ মগধে শান্তি প্রতিষ্ঠা হয়েছে এবং নন্দবংশ ধ্বংস হয়েছে। মৌর্য সাম্রাজ্য স্থাপিত হয়েছে, সিংহাসনে বসেছেন চন্দ্রগুপ্ত মৌর্য। এই সমস্ত ঘটনার যিনি পথিকৃৎ ছিলেন বা কাণ্ডারি ছিলেন, তিনি হলেন বিষ্ণুগুপ্ত বা চাণক্য। তো চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর পদে কিছুদিন ছিলেন চাণক্য, এবং তারপর তিনি এই প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন এবং রাজধানী পাটালিপুত্রেরই একটি কুটিরে বাস করতে শুরু করেন। তার বই অর্থশাস্ত্রে মনোনিবেশ করেন। সেই সময় তার ছায়া সঙ্গী হিসেবে তার সঙ্গে থাকেন তার শিষ্য জীবসিদ্ধি। তবুও যখনই মগধে শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠেছে, কোনো গুপ্ত হত্যা হয়েছে বা কোনো রহস্য দানা বেঁধেছে, বা মগধের কোনো অঙ্গরাজ্যে সিংহাসন নিয়ে উত্তরাধিকারীরা নিজেদের মধ্যে যুদ্ধে বা সংঘর্ষে বা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তখনই চন্দ্রগুপ্ত শরণাপন্ন হয়েছেন চাণক্যের, এবং চাণক্য একজন সুবিবেচকের মতো সমস্ত জটিলতার অবসান ঘটিয়েছেন। সমস্ত 3টে গল্প এবং একটি উপন্যাসে আমরা চন্দ্রগুপ্তের সুশাসক হওয়ার পরিচয় পাই, সুবিবেচক হওয়ার পরিচয় পাই, চাণক্যের বিচক্ষণতার পরিচয় অগুন্তিবার পাই, এবং পাই গুরু শিষ্য অর্থাৎ জীবসিদ্ধি ও চাণক্য, এদের মধ্যেকার সম্পর্কের রসায়নের মাধুর্য, যেটা এই গল্পগুলি বা এই উপন্যাসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। প্রথম গল্প হলো শলাক শাস্ত্র। এখানে আমরা দেখতে পাই যে পুরো আর্যাবর্ত বা সমগ্র আর্যাবর্ত মগধের বশ্যতা স্বীকার করেছে, তথা চন্দ্রগুপ্তের বশ্যতা স্বীকার করেছে। স্বীকার করেনি শুধু গান্ধার রাজ অম্বি, তার প্রধান অমাত্য, সে যথেষ্ট কুটিল প্রকৃতির। সে চাণক্যের অন্যতম প্রধান শত্রু বা পরম শত্রু, আর্চ এনিমি যাকে বলে। তো এই গল্পের শুরুতেই আমরা দেখি যে গান্ধার থেকে একজন দূত এসেছেন সন্ধি প্রস্তাব নিয়ে, এবং অদ্ভুতভাবে মৌর্য সাম্রাজ্যের অন্দরমহলে তিনি নিহত হন, তাকে হত্যা করা হয়। এবং এই হত্যা রহস্যের কিনারা করতে অবভিয়াসলি চন্দ্রগুপ্ত শরণাপন্ন হন চাণক্যের, এবং চাণক্য কিভাবে হত্যা রহস্যের সমাধান করেন সেটি জানতে গেলে শলাক শাস্ত্র এই গল্পটি পড়তে হবে। এই গল্পটির বিশেষত্ব হলো যে এইখানে অপরাধী অভিনব একটি হত্যা পদ্ধতির প্রয়োগ করেছে এবং অনুসন্ধানকারীকে বিভ্রান্ত করার সমস্ত রকমের চেষ্টা করেছে। এমন একটা সময় এই গল্পটির প্রেক্ষাপট যখন অত্যাধুনিক উপায়ে অপরাধী শনাক্তকরণের কোনো ব্যবস্থা ছিল না, এবং শুধুমাত্র কিভাবে সন্দেহভাজন ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ দেখে বা নিজের যুক্তি প্রতিযুক্তি সাজিয়ে আসল অপরাধীকে শনাক্ত করেন চাণক্য, সেটি লেখক এই গল্পে অর্থাৎ শলাক শাস্ত্র এই গল্পে খুব সুন্দরভাবে চিত্তাকর্ষকভাবে ফুটিয়ে তুলেছেন, যেটি পড়তে ভীষণ ভালো লাগে। গল্পটি ভীষণ টান, খুব ইন্টারেস্টিং। পরবর্তী গল্প হচ্ছে শিল শাস্ত্র। এইখানে
মগধের অঙ্গরাজ্য তৌশালীর রাজার হঠাৎ জীবনাবসান হয় এবং সেখানে দেখা যায় সিংহাসন নিয়ে সম্ভাব্য উত্তরাধিকারীদের মধ্যে একটা সংঘাতের আশঙ্কা, এবং সেটা যাতে না হয় তার জন্য তৌশালীর দুর্গে পৌঁছে যান চাণক্য এবং তার শিষ্য জীবসিদ্ধি। চাণক্যর এবং জীবসিদ্ধির সেই তৌশালীর দুর্গে থাকা অবস্থাতেই সেখানে আরেকটি হত্যাকাণ্ড ঘটে, এবং এই হত্যাকাণ্ড ঘটার পর সবার মনেই প্রশ্ন দেখা যায় যে তৌশালীর পূর্বের রাজার কি সত্যি সত্যি স্বাভাবিক মৃত্যু হয়েছিল? এই দুটি হত্যাকাণ্ডের মধ্যে কি কোনো যোগাযোগ রয়েছে? সেটি জানতে এই গল্পটি পড়তে হবে, অর্থাৎ শীল শাস্ত্র এই গল্পটি পড়তে হবে। এই গল্পটির বৈশিষ্ট্য হলো এই গল্পে স্বল্প পরিসরে লেখক কিছু কিছু চরিত্রের মনস্তাত্ত্বিক দিকগুলি ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই গল্পের শেষে, অর্থাৎ শীল শাস্ত্র এই গল্পের শেষে একটি চমক অপেক্ষা করছে। এন্ডিংটা একদমই আনএক্সপেক্টেড। তৃতীয় গল্প হত্যাশাস্ত্রে আমরা দেখি রাজধানী পাটালিপুত্রের বুকে একজনের পর একজন গণিকা নৃশংসভাবে হত্যা করা হয়। মোট 4 জন গণিকা নিহত হন বা আততায়ীর হাতে নিহত হন, এবং এই পুরো ব্যাপারটা সরজমিনে খতিয়ে দেখতে এগিয়ে আসেন চাণক্য। এছাড়া এই অপরাধটি ছাড়া রাজধানীর মৌর্য রাজবংশের অভ্যন্তরে একটি চক্রান্ত বা আরেকটি অপরাধ কিন্তু ঘটে চলেছে, এবং এই দুটো অপরাধের কি কোনো যোগসূত্র রয়েছে, বা দুটি অপরাধ যে ঘটাচ্ছে সে কি একই ব্যক্তি, না কোনো উচ্চপদস্থ ব্যক্তি নিজের ক্ষমতা বলে বা পদাধিকার বলে নিজের কুকীর্তিকে ঢাকার আপ্রাণ চেষ্টা করছে? জানার জন্য এই গল্পটি, অর্থাৎ হত্যাশাস্ত্র গল্পটি পড়তে হবে। এই গল্পে ইতিহাস কেন চাণক্যকে কৌটিল্য নামে মনে রেখেছে সেটি আমরা জানতে পারি। এখানে আমরা দেখি যে যে মানুষেরা বা যে মানুষ মগধের ক্ষেত্রে থ্রেট বা মগধের ক্ষেত্রে বিপদের আশঙ্কা, তার রাগ বা তার বিকারকে মগধেরই হিতার্থে চাণক্যকে ব্যবহার করতে। শেষ যে উপন্যাসটি সংকলিত হয়েছে সেটির নাম কনক শাস্ত্র। এখানে দেখা যায় যে তক্ষশিলা মহাবিদ্যালয়ের আচার্যরা এবং ছাত্ররা মহা আতঙ্কে দিন কাটাচ্ছেন, এবং তাদের বক্তব্য অনুযায়ী অপদেবতারা পুরো তক্ষশিলা আশ্রমকে গ্রাস করে ফেলেছেন, এবং সেই বিপদ থেকে মুক্তি জানাতে তক্ষশিলার প্রধান আচার্য ভদ্রভট্ট চাণক্যের সাহায্য প্রার্থনা করেন। চাণক্য এবং জীবসিদ্ধি তক্ষশিলায় পৌঁছন। সত্যি কি তক্ষশিলায় অপদেবতারা বাসা বেঁধেছেন, না কোনো বড় ধরনের ষড়যন্ত্রের মধ্যে রয়েছেন? এখানে আমরা দেখি চাণক্যর একমাত্র চাণক্য বাদে এমনকি তার শিষ্য জীবসিদ্ধিও পর্যন্ত এটাই মানছেন যে এখানে কোনো অপদেবতারই প্রাদুর্ভাব ঘটেছে তক্ষশিলায়। একমাত্র চাণক্যই বিজ্ঞান মনস্ক, তিনি প্রথম থেকেই বলছেন যে না, এটা অন্য কোনো ব্যাপার। আসল রহস্যটা কি সেটা জানতে কনক শাস্ত্র এই উপন্যাসটি পড়তে হবে। প্রত্যেকটি গোয়েন্দার একটা করে পরম শত্রু থাকে, একটা করে আর্চ এনিমি থাকে। যেমন শার্লক হোমসের মরিয়ার্টি, যেমন আমাদের ফেলুদার মগনলাল মেঘরাজ, তেমনি চাণক্যের ক্ষেত্রে রয়েছে আচার্য শকুনি, যার উল্লেখ আমি একদম প্রথম গল্প শলাক শাস্ত্রের ক্ষেত্রে করেছিলাম। তো এইখানে চাণক্যের প্রধান যে শত্রু সে রীতিমতো চাণক্যকে চাণক্যেরই চালে ফাঁসিয়ে দেয়, এবং কিভাবে চাণক্য সেই চক্রব্যূহ থেকে নিজেকে বের করেন বা মগধকে সুরক্ষা নিশ্চিত করে সেটা জানতে এই উপন্যাসটি পড়তে হবে। সবশেষে বলবো, অভিজ্ঞান গাঙ্গুলির হত্যাশাস্ত্র আক্ষরিক অর্থে একটি আনপুট ডাউনেবল বই। একবার পড়তে শুরু করলে না শেষ করা অবধি থামতে পারবেন না, অবশ্যই পড়ে দেখতে পারেন।
আজকে যে বইগুলোর কথা আমি বললাম সেগুলো প্রত্যেকটা বই নিজের নিজের মতো করে দ্রুতগামী, ফাস্ট পেসের এবং শেষ করতে বেশি সময় লাগার কথা নয়। এর মধ্যে যে কোনো একটিকে আপনি আপনার সময় কাটাবার সঙ্গী হিসেবে বেছে নিতে পারেন। এই রকম আরো বই সংক্রান্ত ভিডিও দেখতে হলে বই চর্চায় সোমালি এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।